স্বাগতম সবাইকে। এখন খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই কনসেপ্ট হচ্ছে গ্যাস অণুর বেগ বা ভেলোসিটি অফ গ্যাস মলিকুল। আচ্ছা, তো আমরা মনে করে একটা সিলিন্ডার নিলাম কিংবা আমাদের একটা পাত্র নিলাম, কন্টেইনার নিলাম। সে কন্টেইনারে অনেকগুলো গ্যাস মলিকুল আছে। এখন এই গ্যাস মলিকুলগুলোর বেগ কত বা ভেলোসিটি কত সেটা আমরা বের করব। আচ্ছা, যেহেতু আমরা গ্যাস নিয়ে পড়াশোনা করছি তাই আর কি। আচ্ছা, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার। আমরা লিখলাম কন্টেইনার। সো এই কন্টেইনারের মধ্যে গ্যাস মলিকুল আছে, এরা হচ্ছে গ্যাস মলিকুল। এই গ্যাস মলিকুলগুলোর ভেলোসিটি আমাকে বের করতে হবে, অর্থাৎ বেগ আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো দেখো, এক একটা গ্যাস অণুর এক একটা বেগ আছে। মনে করো এটা 1 নম্বর অণু, এটার বেগ হচ্ছে C1, এটা C2, এটা C3, এটা C4, এভাবে করে এক একটা গ্যাস অণুর বেগ এক এক রকম। সো এক একটা গ্যাস অণুর বেগ যদি এক এক রকম হয়, আমরা কার বেগ বলবো? সো তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কারো বেগ না বলে আমরা অ্যাভারেজ নিয়ে থাকি, অর্থাৎ গড় নিয়ে থাকি। আমরা গড় বেগের কনসেপ্টটা নিয়ে আসি এখানে। সো এখানে যখন আমরা গড় বেগের কনসেপ্টটা নিয়ে আসবো, তাহলে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি হবে, গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? দেখো, গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি হবে C1 C2 C3 ডট 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 Cn ডিভাইডেড বাই n। n হচ্ছে কি? n হচ্ছে যতটা অণু আছে ওইটা, তাহলে প্রত্যেকটা অণু C1 C2 C3 করে করে Cn সংখ্যক ডিভাইড বাই n হচ্ছে অণুর সংখ্যাটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের গড় বেগের ফর্মুলা। তো এটা হচ্ছে সি অ্যাভারেজ অথবা গড় বেগের ফর্মুলা। প্রত্যেকটা অণুর বেগ নিব, তারপর আমরা যতটা অণু আছে ততটা ভাগ করব। কিন্তু এতে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? দেখো, আমাদের সিলিন্ডারের মধ্যে কিছু অণু আছে এই দিকে যাচ্ছে, আর কিছু অণু আছে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তো যদি আমরা দেখি বিশ্লেষণ করে, তাহলে এই সিলিন্ডারের অর্ধেক অণু দেখা যায় যেদিকে যায়, বাকি অর্ধেক অণু তার বিপরীত দিকে যায়। নর্মালি এটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে সিলিন্ডারের অর্ধেক অণু বা মলিকুল দেখা যায় পজিটিভ এক্স এক্সিসে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, আর অর্ধেক অণু দেখা যায় নেগেটিভ এক্স এক্সিসে যাচ্ছে। ফলে আমরা কিছু অণুকে প্লাস ধরলেও আবার কিছু অণুকে আমাদের কি ধরতে হয়? মাইনাস ধরতে হয়। তাহলে এভাবে করে প্লাস মাইনাস এভাবে চলতে থাকে, প্লাস মাইনাসগুলো হতে থাকে ডিভাইডেড বাই n। তো দেখা যায় যে অর্ধেক অণুগুলো একদিকে যায়, বাকি অর্ধেকগুলো ম্যাক্সিমাম অণু আরেক দিকে যায়। ফলে এই পাশে যে ভ্যালোসিটিগুলো থাকে তাদের যোগফলগুলা আর এই পাশের ভ্যালোসিটির যোগফলগুলা যোগ করলে 0 হয়ে যায়। অর্থাৎ এই পাশের অর্ধেক মনে করো 50, এই পাশের অর্ধেক মনে করো 50। তো এটা যেহেতু নেগেটিভ সাইডে আছে তাই এটা -50 আর এটা +50, ফলে 0 হয়ে যায়। তো ফলে দেখা যায় আমরা যখন সবগুলো অণুকে যোগ করি, এই যোগফলটা 0 হয়, 0/n, ফলে 0 হয়ে যায়। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় গড় বেগ নিলে আমরা, যেহেতু এটা দুই দিকেই যাচ্ছে, ফলে আমরা অ্যাকচুয়াল গড় বেগটা পাই না, অ্যাকচুয়াল তাদের ভ্যালোসিটিটা পাই না। এখানে যেহেতু আমরা বেগ নিচ্ছি, বেগ একটা কি ভেক্টর রাশি, আমাদের অবশ্যই দিকও নিতে হবে। ফলে আমরা বেগের সাথে দিক নিলে দেখা যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাদের গড় বেগটা 0 হয়ে যাচ্ছে, কারণ অর্ধেক যেদিকে যাচ্ছে বাকি অর্ধেক তার বিপরীতে যাচ্ছে। তো অর্ধেক যেদিকে বাকি অর্ধেক তার বিপরীতে যাওয়ার কারণে গড় বেগটা কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করতে পারি? এই সমস্যার সমাধানের জন্য আমরা জড়তার ভ্রামকে যে কাজটা করেছি এই কাজটা এখানেও করতে পারি, বর্গ করে দিতে পারি। তো এই যে তখন আমরা কি করি? গড় বেগ বের করলে সেটা 0 হয়ে যায়। এই সমস্যার সমাধানে আমরা একটা নতুন পদ্ধতি নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে বেগগুলোকে বর্গ করতে পারি। তাহলে চলো এই কাজটা আমরা এখন করব। তাহলে যদি আমাকে কখনো বলে গ্যাস অণুর গড় বেগ 0 কেন হয়? কারণ অর্ধেক যেদিকে বাকি অর্ধেক তার বিপরীত দিকে, ফলে গড় বেগটা 0-এর কাছাকাছি চলে আসে, প্রায় 0 হয়ে যায়। অথবা গড় বেগটা অ্যাকচুয়াল মানটা দেয় না, কারণ ভ্যালোসিটির সাথে এখানে দিকও সম্পর্কিত, তাই আমাকে অ্যাকচুয়াল মানটা দিচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা বিকল্প ব্যবস্থা নিতে পারি, বিকল্প পদ্ধতি। যেহেতু গড় বেগ, আমরা লিখলাম কথাটা, যেহেতু গড় বেগ অ্যাকচুয়াল ভ্যালু দিচ্ছে না উপরন্তু রেদার মাঝে মধ্যে 0 দিয়ে দিচ্ছে, তাহলে গড় বেগ কোনো তাৎপর্য বহন করছে না। তাহলে অ্যাভারেজ ভ্যালোসিটি অফ গ্যাস মলিকুল কোনো সিগনিফিক্যান্ট বিয়ার করছে না, বহন করছে না। তাহলে অ্যাভারেজ ভ্যালোসিটি তাৎপর্য বহন করছে না। তখন ভ্যালোসিটিকে
বর্গ করে দিব। তাহলে বর্গ করে দিয়ে গড় নিব। চলো তাহলে যে কাজটা করবো এখন সেটা হচ্ছে ভ্যালোসিটিগুলোকে বর্গ করে দিব যাতে প্লাস মাইনাসগুলো না থাকে। তাহলে প্লাস হলেও বর্গ, মাইনাস হলেও বর্গ হয়ে যাবে, বর্গ হয়ে সবই প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলেও সমস্যা নাই, মাইনাস হলেও সমস্যা নাই, সবই বর্গ হয়ে যাচ্ছে। বর্গ নিয়ে নিলাম, তারপরে অনুসংখ্যা দ্বারা ভাগ করলাম। তাহলে এটা হচ্ছে কি আমার বর্গের গড় নিলাম। তাহলে এটাকে আমরা বলবো বর্গের গড়। আমি লিখে দিলাম এখানে বর্গের গড়। আচ্ছা, কিন্তু একটা প্রবলেম হলো যে মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা গড় নিব ঠিক আছে, আমরা মাইনাস দূর করার জন্য বর্গ করে দিলাম, বর্গের গড় নিলাম, কিন্তু সমস্যা হচ্ছে মানটা তো বেড়ে গেল, কারণ প্রত্যেকটাকে বর্গ করলে তাহলে বর্গ করার ফলে এটা তো মানটা বেড়ে গেল। তাহলে গ্যাস অণুর যে ভ্যালোসিটি সেটা হচ্ছে এটা বেশি আসবে। তাহলে বর্গ করার ফলে কি হলো, মানটা বেড়ে গেল। তখন আমরা আবার কি করি, পুরোটাকে আবার বর্গমূল করে দিই। কারণ তুমি কাউকে বর্গ করেছো, মানটা বেড়ে গেছে, বর্গমূল করে দাও, মানটা আবার কমে যাবে। তাই আমরা পুরোটাকে আবার বর্গমূল করে দিই। তাহলে আমরা কি করি, বর্গের গড়কে বর্গমূল করি। তাহলে কাকে বর্গমূল করি, দেখো বর্গের গড়কে বর্গমূল করি। তো এটাকে আমরা বলি বর্গের গড়ের বর্গমূল। তো বর্গের গড়ের বর্গমূল এই কথার অর্থ হচ্ছে বর্গের গড় যেটা করছো সেটাকে আবার কি করে দিবা, বর্গমূল করে দিবা। তার মানে রুট ওভার তারপর c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার সবগুলাকে cn স্কোয়ার বর্গ করে n দ্বারা ভাগ। তাহলে বর্গের গড়ের বর্গমূল। এই যে নতুন একটা পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করলাম, যেহেতু আমরা স্বাভাবিক পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে কোনো সিগনিফিক্যান্ট পাচ্ছি না, কোনো অ্যাকচুয়াল ভ্যালু পাচ্ছি না, জিরো হয়ে যাচ্ছে। তাই আমরা জিরো না হওয়ার জন্য, সিগনিফিক্যান্ট ভ্যালু আসার জন্য বর্গ করেছি, কিন্তু বর্গ করার পর অ্যাকচুয়াল ভ্যালুটা আরও বেড়ে গেল। তাই আমরা আবার কি করেছি, আমরা আবার বর্গমূল করে দিয়েছি। এই যে বর্গ করে গড় করে বর্গমূল করা, এতে করে আমরা মোটামুটি অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি একটা ভ্যালু পাই। তো এটার একটা নতুন পদ্ধতি আমাদের গড় বের করার। এই পদ্ধতিকে যদি আমরা ইংলিশ লিখি তাহলে হচ্ছে কি, দেখো এই পদ্ধতিকে যদি আমরা ইংলিশ লিখি তাহলে হচ্ছে স্কয়ার করে মিন নিয়ে রুট করব। তাহলে তিনটা কথায় আমি এই ব্যাপারটাকে বুঝালাম। স্কয়ার করে মিন নিয়ে রুট করব। তো স্কয়ার করে মিন নিয়ে রুট করব, তাহলে সবগুলার স্কয়ার নিব, তারপর আবার সেটাকে মিন করব, তারপর আবার রুট করে দিব। তো এটাকে আমরা শেষের দিক থেকে বলি যে এই যে আর, তারপরে এম, তারপরে এস, শেষের দিক থেকে যদি বলি এটাকে বলা হচ্ছে আরএমএস। আরএমএস মানে কি, আরএমএস মানে হচ্ছে শেষের দিক থেকে আসো। তাহলে হচ্ছে শেষের দিক থেকে যদি আসো, স্কোয়ার করে মিন নিয়ে রুট করবো, স্কোয়ার করে মিন নিয়ে রুট করবো, আরএমএস বলা হচ্ছে। এবং এটার ইংলিশকে আরএমএস এর ইংলিশ হচ্ছে রুট মিন স্কোয়ার। তাহলে এটাকে আমরা ইংলিশে যদি বলি রুট মিন স্কোয়ার, তাহলে রুট মিন স্কোয়ার। তাহলে আবার বলছি রুট মিন স্কোয়ার বলতে বোঝাচ্ছি স্কোয়ার করে মিন নিয়ে রুট করব এটা। আচ্ছা, তো এটা হচ্ছে গড় নির্ণয়ের একটা নতুন পদ্ধতি, যে স্কোয়ার করে মিন নিয়ে কি করব, রুট করব, শেষের দিক থেকে আসতে হবে আরএমএস। তো এটাকে আমরা বলি আরএমএস ভ্যালোসিটি। তার মানে এখান থেকে একটা নতুন কনসেপ্ট আসে আরএমএস ভ্যালোসিটি। আরএমএস ভ্যালোসিটি হচ্ছে স্কোয়ার করে মিন নিয়ে রুট করে দিব সেটা। তো এটা হচ্ছে আমাদের সেই আরএমএস ভ্যালোসিটি। তাহলে আমরা ফাইনালি আরএমএস ভ্যালোসিটি বের করেছি। তো পরবর্তীতে ম্যাক্সওয়েল তার একটা ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন থেকে আরএমএস ভ্যালোসিটির মানটা বের করেছেন। তাহলে ম্যাক্সওয়েল পরবর্তীতে তার মলিকুলার স্পিড ডিস্ট্রিবিউশন থেকে, অর্থাৎ এটা একটা তার ফর্মুলা ছিল, তার ফর্মুলাটা আমরা লিখছি না, তো এখান থেকে তিনি বের করেছেন CRMS। আমরা গ্যাস মলিকুলার বেগকে ভি না বলে সি বলি, সি লিখেছি সব জায়গায়, ভি লিখি নাই। গ্যাস মলিকুলার বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে CRMS সমান হবে c1 স্কোয়ার, c2 স্কোয়ার। আমরা কিন্তু ভি লিখছি না, সি লিখছি, মনে রাখবা গ্যাস মলিকুলার ভ্যালোসিটিকে সি লেখা হয়। তাহলে আমরা এইভাবে করে কি করলাম, স্কোয়ার করলাম, মিন নিলাম, তারপরে রুট করে দিলাম। এটা হচ্ছে CRMS। এবং ম্যাক্সওয়েল এটার মান বের করেছেন, ম্যাক্সওয়েল এটার মান বের করেছেন 3RT/m রুট ওভার। এখানে m হচ্ছে আণবিক ভর, লিখে রাখো, m হচ্ছে আণবিক ভর এবং একক হচ্ছে অবশ্যই কেজি। এটা সবাই ভুল করে, একক অবশ্যই কেজি। নর্মালি আণবিক ভর আমরা গ্রামে প্রকাশ করি,
কিন্তু এই ক্ষেত্রে আণবিক ভরকে কেজিতে রাখতে হবে। তাহলে যখনই তোমাকে সিআরএমএস বের করতে বলবে অবশ্যই মাথায় রাখবা এম হচ্ছে এসআই এককে রাখতে হবে, এসআই এককে রাখতে হবে। এখানে এসআই এককে না রাখলে তুমি 0 পাবে। তো এসআই একক হওয়ার কারণে এখানে কি রাখতে হবে, আণবিক ভরটা কেজিতে রাখতে হবে। এম হচ্ছে যেই গ্যাস অণু বের করব ওই গ্যাস অণুর আণবিক ভর 3 আর টি। আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে টেম্পারেচার, কেলভিনে রাখতে হবে। সো টেম্পারেচার কেলভিনে, আর ম্যাস হচ্ছে আণবিক ভর, মলিকুলার ম্যাস হচ্ছে আমার কেজিতে রাখতে হবে। এটা হচ্ছে আরএমএস। এবং এই ফর্মুলা এসেছে কোথায় থেকে? এটা এসেছে ম্যাক্সওয়েল মলিকুলার স্পিড ডিস্ট্রিবিউশন থেকে। তো তোমাদেরকে এই ফর্মুলাটা আমি অন্যভাবে প্রমাণ করে দিব আমাদের পরের লেকচারে এই ফর্মুলা আমি অন্যভাবে প্রমাণ করে দিব, বাট এটা এসেছে ম্যাক্সওয়েলস মলিকুলার স্পিড ডিস্ট্রিবিউশন থেকে। তাহলে আমরা দুটো ভ্যালোসিটি সম্পর্কে জানলাম। একটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালোসিটি। অ্যাভারেজ ভ্যালোসিটির প্রবলেমটা হচ্ছে অর্ধেক গ্যাস অণু একদিকে, আরেকদিক গ্যাস অণু আরেক দিকে যায়, ফলে তাদের দুই দিকে ভ্যালোসিটি থাকার কারণে অর্ধেক মিলে 0 হয়ে যায়। তাই আমরা কি করেছি, 0 না হওয়ার জন্য স্কোয়ার করে, আবার সেই স্কোয়ার করার ফলে যে ইফেক্টটা বেড়ে গেছে রুট করে সেটা আবার কমিয়েছি। তার মানে আমরা স্কোয়ার করে মিন নিয়ে রুট করেছি, আরএমএস নিয়েছি। তো এটা হচ্ছে আরএমএস, সিআরএমএস, তার মানে হচ্ছে √3RT/m। এরপর আরও একটা মজার ব্যাপার, ম্যাক্সওয়েল তার স্পিড ডিস্ট্রিবিউশন থেকে আরেকটা মজার ভ্যালোসিটি বের করেছেন। ম্যাক্সওয়েল তার স্পিড ডিস্ট্রিবিউশন থেকে দেখেছেন যে গ্যাস মলিকুল সমূহ, এটা হচ্ছে তাদের একটা গড়, আরএমএস হচ্ছে একটা গড়, কিন্তু ম্যাক্সিমাম অণু এই বেগে যায় না। তাহলে ম্যাক্সিমাম গ্যাস অণু আরএমএস ফলো করে না। ম্যাক্সিমাম গ্যাস অণু যেই বেগে যায় তাকে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি সিপি দ্বারা প্রকাশ করে এটাকে বলে। তাহলে বাংলায় যদি বলি, বাংলায় হচ্ছে মোস্ট মানে সর্বাধিক সম্ভাব্য বেগ, তার মানে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি বলতে বোঝাচ্ছে। বাংলায় যদি বলি তাহলে বাংলায় লিখব সর্বাধিক মোস্ট সম্ভাব্য প্রবাবল বেগ। তার মানে ম্যাক্সওয়েল তার স্পিড ডিস্ট্রিবিউশন থেকে দেখেন, অ্যানালাইসিস করে ম্যাক্সিমাম গ্যাস অণু কিন্তু আরএমএস ফলো করে না, আরএমএসে যায় না। তারা যায় তাদের একটা ইকুয়েশন ক্যালকুলেশন করে দেখেছে, তারা একটা ভ্যালোসিটিতে যায়। তো ম্যাক্সিমাম গ্যাস অণু যে বেগে যাবে সেটাই মোস্ট প্রবাবল ভ্যালোসিটি হবে, সেটাই সবচেয়ে বেশি সম্ভাবনা হবে। মনে করো যে আমি বললাম ব্যাপারটা হচ্ছে তুমি আমাদের ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জনের মধ্যে দেখা যায় 40 জনই কত পাইছে, 80 করে পাইছে, আর 10 জন আছে ওরা 10 করে 20 করে পাইছে, খুবই কম পাইছে। তো তুমি যদি গড় নাও তাহলে দেখা যাবে গড়টা কিন্তু খুবই কমে যাবে, কারণ ওই 10 জন যারা আছে তারা কিন্তু খুবই কম মার্কস পেয়েছে। মনে করো তারা 10-20-এর উপর উঠেই নাই, আর 40 জন 80 পেয়েছে, তাহলে তুমি এখানে গড় নিলে কিন্তু ওই 80 মানটা অনেক কমে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 80-তে যাচ্ছে, তো এই 80টাকে আমরা বলি মোস্ট প্রবাবল, অর্থাৎ সবচেয়ে বেশি স্টুডেন্ট যেই ইয়েতে যাবে ওটাই আমরা ধরে নিচ্ছি যে এদের ভ্যালোসিটি হচ্ছে এটা মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। তো ম্যাক্সওয়েল তার স্পিড ডিস্ট্রিবিউশন থেকে মোস্ট প্রবাবল ভ্যালোসিটির মানটা বের করেছেন, অর্থাৎ ম্যাক্সিমাম গ্যাস অণু যেই ভ্যালোসিটি ফলো করে সেটাকে বলছি মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। এটার মানটা হচ্ছে √2RT/m, 2RT, আর এখানে 3RT, এটা 2RT, অর্থাৎ এখানে 3√3 আর এখানে √2, তার মানে এটা একটু বেশি, √3√2RT/m। তো এটা হচ্ছে সম্ভবত একটু এই মানটা বেশি আসে আরএমএস এর চেয়ে, তাই না? বেশি আসবে না কম আসবে? বেশি আসার কথা, যদিও তোমরা নিজেরা একটু দেখিও বেশি আসে কিনা। তো এটা হচ্ছে, যাই হোক বেশি আসুক কম আসুক, এটা হচ্ছে মোস্ট প্রবাবলের ফর্মুলা কিন্তু এটাই, যে সিপি সমান √2RT/m। আচ্ছা, তো এটা হচ্ছে ম্যাক্সওয়েল বের করেছেন মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। পরীক্ষায় যদি তোমাকে বলে সর্বাধিক সম্ভাব্য বেগ তখন হচ্ছে √2RT/m, আর তোমাকে যদি কখনো বলে আরএমএস বের করতে √3RT/m। তো এই দুইটা যদিও কম আসবে সম্ভবত, হ্যাঁ 2 হলে কম আসার কথা। আচ্ছা, কম আসুক বেশি আসুক এটা সমস্যা নাই, বাট এই ভ্যালোসিটিতে ম্যাক্সিমাম গ্যাস অণু যাবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি কথা। ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম গ্যাস অণু সর্বাধিক সম্ভাব্য বেগে যাবে, আর আরএমএস বের করতে বললে এটা দিয়ে বের করবে। তো পরীক্ষায় অধিকাংশ সময় আরএমএস বের করতে বলে, তখন হচ্ছে এই ব্যাপার। তো এখানে অবশ্যই এম এর মানটা আণবিক ভর, এবং আণবিক ভরের একক কিন্তু মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে এসআই একক নিতে হবে, কেজিতে রাখতে হবে। এটা অনেকেই ভুল করে, কেজিতে না রেখে তারা ভুল করে। তো তোমাদেরকে অবশ্যই কেজিতে নিয়ে যেতে হবে, 10^3 দ্বারা গুণ করতে হবে। তো এই ছিল গ্যাস অণুর বেগ। তাহলে গ্যাস অণুর বেগ কয়টা? গড় বেগ, আরএমএস বেগ, মোস্ট প্রবাবল বেগ, এই তিনটা হচ্ছে গ্যাস অণুর বেগ। ওকে।